নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের চিঠি যে গল্পটি রয়েছে, আমাদের পাঠ্য স্বামী বিবেকানন্দের চিঠি, যেটা হচ্ছে আমাদের নবম শ্রেণীর পাঠ্য রয়েছে। এইবার এই গল্পটা আমরা ধরে ধরে লাইন বাই লাইন পড়ব। তার আগে কিছু কথা বলিনি। এখানে যে চিঠি গল্পটা রয়েছে, একদম আমার সামনে বইটা রয়েছে, আশা করি তোমাদের সামনেও বই থাকবে, এবং না হলেও যদি তোমরা বাইরে থাকো বা সামনে বই না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কারণ আমি বই দেখিয়ে দেখিয়েই তোমাদের পড়াবো। এই যে বইটা রয়েছে, অর্থাৎ এই যে বইয়ের যে গল্পটা, চিঠি স্বামী বিবেকানন্দ, এটা হচ্ছে কিন্তু পত্র সাহিত্য। আচ্ছা, তার আগে বলে দিই, এইটা হচ্ছে ইংরেজি ভাষায় লেখা লেটার্স অফ স্বামী বিবেকানন্দ, এবং স্বামী বিবেকানন্দের লেখা যে চিঠিগুলো, ঠিক আছে, তার মধ্যে থেকে তিনি 228টা চিঠি লিখেছিলেন। এটা হচ্ছে 164 নম্বর চিঠি, এবং 164 সংখ্যক চিঠিটাই কিন্তু আমাদের পাঠ্য হিসাবে রয়েছে। আচ্ছা, এটাকে আমরা পত্র সাহিত্য বলবো এই কারণেই, কারণ এটা আমরা চিঠির আকারে বা পত্রের আকারে দেখছি ঠিকই, তার মধ্যে কিন্তু সাহিত্যের একটা দিকও ফুটে উঠেছে। তাহলে পত্র সাহিত্য বা পত্র, শুধুমাত্র কাউকে আমরা পত্র লিখলাম বা চিঠি লিখলাম, তার ধরনটা আমরা এর মধ্যে জানি যে কিভাবে চিঠি লিখতে হয়। সেটা কোনো বন্ধুদের বলি, কোনো প্রিয়জনকে চিঠি লেখা বলি, কিভাবে লিখতে হয় আমরা জানি। এটা একেবারে চিঠির ধরনেই লেখা রয়েছে, কিন্তু এর মধ্য থেকে সেকালের সমাজ সংস্কৃতির যে দিকগুলো, অর্থাৎ ভারতবর্ষের উন্নতি বা ভারতবর্ষের যে সেই সময় কারেন্ট সিচুয়েশন, এই সমস্ত দিকগুলো ফুটিয়ে উঠেছে। আমরা যারা পড়েছি চিঠি গল্পটা, আমরা কিন্তু জানি। সুতরাং সেখানে আমরা স্বামী বিবেকানন্দের মন মানসিকতা, সমাজ সচেতনতার একটা দিক আমরা দেখতে পাই, এবং এই জন্যই এটাকে আমরা সাহিত্যের অন্তর্ভুক্ত করতে পারি। এই জন্যই আমরা একে বলি পত্র সাহিত্য। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে পত্র সাহিত্য কি, বা এই চিঠি, স্বামী বিবেকানন্দের চিঠিটি কি পত্র সাহিত্যের অন্তর্গত বলে তুমি কেন মনে করো? তার উত্তরটা কিন্তু আমি বলে দিলাম। এইবার আমরা এটা পড়ব। আমরা এখানে জানি যে কল্যাণিয়া মিস নোবেল বলে শুরু হচ্ছে, এবং তিনি ভারতে আসতে চান। স্টাডির কাছ থেকে একটি চিঠি পেয়ে স্বামী বিবেকানন্দ জানতে পেরেছেন, এবং তিনি আসতে চাইছেন কেন, এবং তার পাশাপাশি ভারতবর্ষ সম্পর্কে স্বামী বিবেকানন্দ তাকে কি বলছেন, এইটা আমরা যখন খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করব বা লাইন ধরে ধরে পড়ব, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে চলো আমরা লাইন ধরে গল্পটা পড়ে নিই। আজকে তাহলে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে আমাদের যে গল্প রয়েছে চিঠি স্বামী বিবেকানন্দ। আমরা লাইন ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পুরোটা পড়ব, এবং এরপরে আমরা এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং কেরম কেরম ভাবে আমাদের পড়তে হবে সেই নিয়ে আমরা আলোচনা করব। পরে আমি তোমাদের এই সম্পর্কিত যে কোশ্চেন হতে পারে সেগুলোর একটা পিপিটি বানিয়ে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এখন আমরা পড়ি হচ্ছে চিঠি স্বামী বিবেকানন্দ, আলমোড়া, 29শে জুলাই 1897। তারিখটা কিন্তু মনে রাখতে হবে। বলছে কল্যাণিয়া মিস নোবেল, অর্থাৎ কল্যাণিয়া মিস নোবেলকে চিঠিটা লেখা হচ্ছে। স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি, তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। এই স্টাডিকে একদম বইয়ের পেছনে ঠিক এই জায়গাটাতে, যখন গল্পটা শেষ হয়ে যাচ্ছে, এই জায়গাতে কিন্তু আমরা প্রত্যেকের পরিচয় পাবো। স্টাডিকে, স্টাডি হচ্ছে মিস্টার ইটি স্টাডি, স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত। প্রথম জীবনে যখন ভারতে ছিলেন তখন আলমোড়ায় তপস্যা করেন, ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করেন। এইভাবে প্রত্যেকটা টিকা আকারে আমাদের কিন্তু দেখে নিতে হবে। যদি পরিচয় না জানি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম স্টাডিকে। আচ্ছা, কল্যাণিয়া মিস নোবেল তিনি ভারতে আসতে চাইছেন, স্টাডির চিঠি থেকে জানতে পেরেছি। স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি, তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। কাল তার উত্তর দিয়েছি, কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালীর সম্বন্ধে যা জানতে পারলাম
তাতে এই পত্রখানি আবশ্যক হয়ে পড়েছে। এবার প্রথমে আমরা একটু জেনে নিই মিস নোবেলটা কে। মিস নোবেলের পুরো নাম হচ্ছে মিস মার্গারেট নোবেল। তিনি হচ্ছেন স্বামীজির শিষ্যদের মধ্যে একজন অন্যতম নারী এবং স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় তিনি কিন্তু এই ভারতবর্ষে বা এদেশে এসেছিলেন। তিনি ভারতের সেবায় নিজেকে উৎসর্গ করেন। মোটামুটি এটুকুই আমরা জানলেই বুঝে যাব। স্টাডি আমরা আগেই পড়লাম। এরপরে মিস মুলারের কথা বলছে যে কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে জানতে পারলাম। কার কাছ থেকে? মিস মুলার, যার সম্পূর্ণ নাম হচ্ছে মিস হেনরিয়েটা মুলার, যিনি কি করেন 1896 খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তার অতিথি হন এবং বেলুড় মঠ স্থাপনের কাজে তিনি কিন্তু অর্থ সাহায্য করেছেন। সেই মিস মুলারের কথা বলা হচ্ছে। কি বলছে? মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপদ্ধতি সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এই পত্রখানি আবশ্যক হয়ে পড়েছে। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো। তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারীদের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা সর্বোপরি তোমার ধমনীতে, কি বলছে, সর্বোপরি তোমার ধমনীতে কেল্টিক রক্তের জন্য ঠিক সেইরূপ নারী। তুমি তাই সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। এইবার তোমরা ভাবতে পারো যে ম্যাম কেল্টিক বলতে কি বলতে চেয়েছে। একদম কেল্টিক কথাটা থেকে প্রশ্ন আসতেই পারে। কেল্টিক হচ্ছে যেখানে নাকি মানে মূলত বলা যায় প্রাচীন একটা ভাষাকেন্দ্রিক সভ্যতা আমরা বলতে পারি কেল্টিক, যেখানে 1200 খ্রিস্টপূর্বাব্দে কেল্টিকের অন্তর্গত নানান ভাষার অসংখ্য মানুষ কিন্তু আমরা দেখতে পাই। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ব্রিটেন সহ সমগ্র ইউরোপে জনপ্রিয় ছিল হচ্ছে এই কেল্টিক সভ্যতা। বোঝা গেল? তাহলে লৌহযুগ থেকে মতান্তরে তাম্রযুগ থেকে এই উন্নত ভাষা সভ্যতা ছড়িয়ে পড়েছিল কোথায় কোথায়? কেল্টিক সভ্যতা কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনাতে। তাহলে মিস মার্গারেট হচ্ছে তার জন্ম হচ্ছে আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ডে মিস মার্গারেটের জন্ম। এই কারণেই তার মধ্যে কেল্টিক রক্ত বহমান। মিস মার্গারেট বলতে মিস নোবেল যে তারই পুরো নাম। বোঝা গেল? তাই বলা হচ্ছে সে যেহেতু আয়ারল্যান্ডের অধিবাসী বা আয়ারল্যান্ডে তার জন্ম, তাই জন্যই তার মধ্যে কেল্টিক রক্ত বহমান। এইবার আমি একটু বলে দিই এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। কেল্টিক কি, এটা থেকে প্রশ্ন আসতে পারে। মিস নোবেলের পুরো নাম কি এবং চিঠিটি স্বামীজি কাকে উদ্দেশ্য করে লিখেছেন। তারপরে আসতে পারে স্বামীজি কার কাছ থেকে চিঠি পেয়েছেন। স্টার্ডির পুরো নাম কি বা স্টার্ডির সঙ্গে স্বামীজির সম্পর্ক কি। এরপরে আসতে পারে যে কার কাছ থেকে মিস নোবেলের কার্যপ্রণালী বা কর্মপ্রণালী সম্পর্কে বিবেকানন্দ জানতে পারেন। বোঝা গেল? এছাড়া কি মিস নোবেলের ভারতবর্ষে আসার উদ্দেশ্য কি। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আমরা পেতে পারি। সেকেন্ড প্যারা থেকে আমরা পেতে পারি যে কেন স্বামীজির মিস নোবেলের প্রতি একটা বিশ্বাস তৈরি হয়েছিল এবং কেন সে মনে করেছিল যে ভারতবর্ষে এরকম নারীরই প্রয়োজন। তাহলে এতটুকু যতটুকু আমি পড়লাম ততটুকুর মধ্যে এই ধরনের প্রশ্ন আমরা পাব। পরে যাই। কিন্তু বিঘ্নও আছে বহু। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারো না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। অর্থাৎ সে তো আসছে একটা অন্য জায়গা থেকে। সে যখন ভারতবর্ষে আসছে, সেই ভারতবর্ষের অবস্থা স্বামী বিবেকানন্দ বলছে, কি বলছে, যে এদেশের যে দুঃখ, এখানের কুসংস্কার, দাসত্ব যে মানে কি যে ভয়াবহ, সেটা তুমি কিন্তু ভাবতেও পারবে না। এবং এখানে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, ভয়েই হোক বা ঘৃণাতেই হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে। এই যে অস্পৃশ্যতা,
জাতিভেদ প্রথা, সেই সময়ের কথা কিন্তু আমরা এখানে পাচ্ছি স্বামীজির মুখে। যখন ভারতবর্ষে কি ছিল, একটা হিন্দু জাতি, কিন্তু তার মধ্যেও প্রচন্ড পরিমাণে বর্ণভেদ ছিল, এবং তার মধ্যে ব্রাহ্মণ যারা ছিল, উচ্চ জাতি যারা ছিল, তারা নিচু জাতির সঙ্গে গা ঘেঁষত না, এমনকি তাদের ছায়া মারাতো না, এবং তাদেরকে অনেক কষ্টও করতে হতো। এই সমস্ত নিচু যে সমস্ত শ্বেতাঙ্গরা রয়েছে তাদেরকে এড়িয়ে চলতো মানুষরা। এই ঘটনাই কিন্তু আমরা এই চিঠির মধ্য দিয়ে পাচ্ছি। পক্ষান্তরে শ্বেতাঙ্গেরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটা গতিবিধি সন্দেহের চোখে দেখবে। কি কি ঘটতে পারে মিস নোবেল ভারতবর্ষে এলে, সেই সম্পর্কে কিন্তু একজন ভারতবাসী হিসাবে সচেতন করে দিচ্ছেন স্বামী বিবেকানন্দ। তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান, এদেশের প্রায় সব জায়গায় শীতই তোমাদের গ্রীষ্মের মতো, আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা চলছে। অর্থাৎ এদেশে যখন শীত, ভারতবর্ষে যখন শীত, সেই শীতও তোমাদের ওখানের গ্রীষ্মের মতো, আর দক্ষিণাঞ্চলে কি হচ্ছে, আগুনের হলকা চলছে। তাহলে এর মধ্য থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ তখন ভারতবর্ষের যে কারেন্ট সিচুয়েশন ছিল, যে অবস্থা ছিল, সেই সম্পর্কে মিস নোবেলকে বলছেন। এখান থেকে এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে যে মিস নোবেলকে কিভাবে সচেতন করেছিলেন স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাওয়ার উপায় নেই। এইসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নই, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমায় সাহায্য করব। তাহলে এই প্যারাটার মধ্য থেকে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে তখন ভারতবর্ষের যে কি অবস্থা ছিল সেটা স্বামীজির মুখ থেকে কিন্তু উঠে এলো এই চিঠির মাধ্যমে, এবং মিস নোবেলকে তিনি জানিয়ে দিতে চাইলেন যে ভারতবর্ষে তুমি কাজ করতে আসছো খুব ভালো, কিন্তু ভারতবর্ষের অবস্থাটা সম্পর্কে তুমি জেনে নাও। সবটা জেনে নেওয়ার পরও যদি তুমি আসতে চাও তাহলে অবশ্যই আমি তোমার সাথে থাকবো বা সাহায্য করব। বোঝা গেল? কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো ধর্মে বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয় জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে, তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো। ঠিক আছে, বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই রাখো। এবার প্রশ্ন হচ্ছে বেদান্ত ধর্ম কি? বেদান্ত ধর্ম হচ্ছে যেটা বেদের শেষ ভাগ বা জ্ঞানকাণ্ড বা উপনিষদের দর্শন, সেটাকে বলা হয় বেদান্ত। তাহলে বেদান্ত কি? বেদের শেষ ভাগ বা জ্ঞানকাণ্ড বা উপনিষদের দর্শনকেই বলা হচ্ছে বেদান্ত। বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো। মরদ কি বাত হাতি কা দাঁত, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, এখান থেকে প্রশ্ন আসতেই পারে। মরদ কি বাত হাতি কা দাঁত বলতে স্বামী বিবেকানন্দ কি বলতে চেয়েছেন? এটা কিন্তু একটা হিন্দি প্রবাদ, মরদ কি বাত হাতি কা দাঁত। এর মানে কি? এর মানে হচ্ছে পুরুষের যে কথা, মরদ মানে কি, আমরা বলি পুরুষ, তাই তো? পুরুষের কথা হচ্ছে হাতির দাঁতের মতন। কিরকম হাতির দাঁতের মতন কেন বলছে? হাতির দাঁত একবার বের হয়ে গেলে যেমন ভেতরে ঢোকে না বা ঢোকানো যায় না, তেমনি পুরুষের মুখ থেকে একবার যদি কোনো কথা বা প্রতিশ্রুতি যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু সেটা নচ্ছর হয় না। বোঝা গেল? তাহলে কি বলছে? মরদ কি বাত মানে পুরুষের যে কথা, যেটা অলরেডি সে বলে ফেলেছে, প্রতিশ্রুতি দিয়ে ফেলেছে, সেটা হাতির দাঁতের মতন। হাতির দাঁত কেমন? একবার যদি বেরোয় তাহলে সে তাকে কিন্তু আর ঢোকানো যায় না। ঠিক তেমনি ভাবেই কোনো মরদ বা কোনো পুরুষ যদি কোনো প্রতিশ্রুতি দেয় বা যদি কোনো কাজে অনড় হয়, যদি বলে সে সেটা করবে, তাহলে কিন্তু সেটা কেউ আর ফেরে না বা নড়চড় হয় না। এই কথাটার মানে এটা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। একবার বেরোলে আর ভেতরে যায় না, খাঁটি লোকের কথাও তেমনি নড়চড় নেই, এই আমার প্রতিজ্ঞা। আবার তোমাকে একটু সাবধান করা দরকার, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিস মুলার কিংবা অন্য কারোর পক্ষপটে আশ্রয় নিলে চলবে না। খুব গুরুত্বপূর্ণ জায়গা। কি সাবধান করতে চেয়েছেন স্বামী বিবেকানন্দ? তিনি বলতে চেয়েছেন কি, যে মিস নোবেলকে কিন্তু নিজের পায়েই দাঁড়াতে হবে, কারোর পক্ষপুটে বা কারোর আশ্রয় চলবে না। মিস মুলার বা অন্য কারোর পক্ষপুট বা আশ্রয় নিলে চলবে না, মানে তুমি নিজের দায়িত্ব নিয়ে আসছো,
তোমাকে কিন্তু নিজের পায়েই দাঁড়াতে হবে। তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী এবং দুনিয়াটাকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। কার সম্পর্কে বলছেন? স্বামী বিবেকানন্দ মিস মুলার সম্পর্কে বলছেন। বলছেন কি মিস মুলার একজন চমৎকার মহিলা, কিন্তু তার ধারণাটা কিরকম? মিস মুলারের প্রশ্ন আসতে পারে। তার ধারণা হচ্ছে যে ছেলেবেলা থেকে তার মাথায় কি ঢুকেছে, তিনি হচ্ছেন আজন্ম নেত্রী এবং টাকার বিনিময়ে তিনি দুনিয়াকে ওলট পালট করে দিতে পারে, আর অন্য কিছুর প্রয়োজন নেই। এই ধারণাটা কার ছিল? এই ধারণাটা ছিল কিন্তু মিস মুলারের। এই মনোভাব তার অজ্ঞাতসারেই বারবার মাথা তুলছে এবং দিন কয়েকের মধ্যে তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। এখান থেকে প্রশ্ন আসে, তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব কার সঙ্গে? মিস মুলারের সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। কাকে কথা বলছেন? মিস নোবেলকে বলছেন। কেন? সেটা আমরা আগেই পড়লাম। তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন তোমার ও নিজের জন্য, এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদের জন্য। তাহলে কি মিস মুলারের সংকল্প কি, বা সে কি ভেবেছে? বর্তমান সংকল্প কি? প্রশ্ন আসে। তার বর্তমান সংকল্প হচ্ছে যে তিনি কলকাতা একটা বাড়ি ভাড়া নেবেন এবং মিস নোবেল এবং তার নিজের জন্য বা ইউরোপ আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা রয়েছে তাদের জন্য। এটা অবশ্য তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচয়, কিন্তু তার মধ্যাধ্যকা সুলভ সংকল্পটি দুটো কারণে কখনো সফল হবে না। এর মানেটা কি হলো? এই যে তিনি মধ্যস্থতা ধরনের যে তার চিন্তা ভাবনা, একদিকে তার টাকা, আরেকদিকে তিনি ভাবছেন যে টাকা দিয়ে সমস্ত কিছু কেনা যায় এবং তিনি ভাবছেন কলকাতায় বাড়ি কিনবেন, এভাবে থাকবেন, কিন্তু এই সংকল্পটা কখনোই সফল হবে না স্বামী বিবেকানন্দ মনে করছেন। কেন? তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা। তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততার জন্য কখনোই তার এই যে চিন্তা ভাবনা তা সফল হওয়ার নয় বলে স্বামী বিবেকানন্দ মনে করছেন। কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অর্থাৎ মিস নোবেলকে যেমন ভারতবাসী সম্পর্কে সচেতন করছেন, ঠিক তেমনি ভাবে মিস নোবেল যার কাছে এসে থাকবেন, অর্থাৎ মিস মুলার, তিনি কেমন মহিলা, তার চিন্তাধারা কিরকম এবং তিনি কি করতে চাইছেন সেই বিষয়েও কিন্তু সচেতন করে দিলেন। তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন আমরা পেলাম। এই জায়গাটাও আমরা পেলাম যে তার সংকল্প কি, বর্তমান সংকল্প কি, তিনি কি করতে চাইছেন এবং কেন স্বামী বিবেকানন্দের মনে হয় তার এই চিন্তা ভাবনা সফল হবে না। দুটো কারণে হবে না। কি কি? একটা হচ্ছে তার রুক্ষ মেজাজ, আর একটা হচ্ছে অদ্ভুত অস্থির চিত্ততা। খুব গুরুত্বপূর্ণ জায়গা। মিসেস সেভিয়ার নারীকুলের রত্ন বিশেষ। এইখানে আবার আমরা আরেকটা ক্যারেক্টার কিন্তু পেলাম। মিসেস সেভিয়ার নারীকুলের রত্ন বিশেষ, এত ভালো, এত স্নেহময়ী তিনি। সোভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না, এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না। তাহলে এখানে মিসেস সেভিয়ারকে, মিসেস সেভিয়ার হচ্ছে ক্যাপ্টেন J.H. সেভিয়ারের স্ত্রী এবং স্বামী বিবেকানন্দের বিখ্যাত একজন ইংরেজ শিষ্যা হচ্ছেন তিনি। বেদান্ত প্রচারের কাছে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। রামকৃষ্ণ সংঘে মাদার নামে তিনি পরিচিত। এই হচ্ছে মিস সেভিয়ার সম্পর্কে আমরা জানতে পারলাম। সেভিয়ার দম্পতি হচ্ছে ক্যাপ্টেন J.H. সেভিয়ার এবং তার স্ত্রী হচ্ছে মিসেস সেভিয়ার। এই দুজনের কথা বলা হয়েছে এবং স্বামী বিবেকানন্দ মনে করেছেন যে এই সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা কি করে, এদেশীয়দের ঘৃণা করে না, এবং কি এর মধ্যে কিন্তু স্টাডিকেও বাদ দেওয়া চলে না, স্টাডিও সেরূপ। একমাত্র সেভিয়ারই আমাদের ওপর মুরব্বিয়ানা করতে এদেশে আসেনি। খুব গুরুত্বপূর্ণ জায়গা। একমাত্র ড্যাশ আমাদের ওপর মুরব্বিয়ানা করতে এদেশে আসেনি। কারা আসেনি? সেভিয়াররাই। কিন্তু তাদের এখনো কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো এবং তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে।
কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। জায়গাটা গুরুত্বপূর্ণ। মিসেস সেভিয়ারকে এবং সেভিয়ার দম্পতি কারা, এটা কোশ্চেন আসতে পারে। এবং আরেকটা জায়গা হচ্ছে যে কেন স্বামীজির এটা মনে হয় যে একমাত্র এরাই মানে আমাদের ওপর, মানে ভারতবাসীর ওপর মুরব্বিয়ানা করতে দেশে আসেননি, কেন মনে হয়? আরেকটা হচ্ছে প্রশ্ন আসতে পারে, তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো। এক্ষেত্রে কাদের কথা বলা হয়েছে? কাদের কথা বলা হয়েছে? সোভিয়ার দম্পতিদের কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ এখনো তাদের নির্দিষ্ট কোনো কার্যপ্রণালী নেই। সুতরাং মিস নোবেল যখন আসবেন তাদের সঙ্গে পেতে পারেন, তাতে মিস নোবেলের সুবিধাই হবে। আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুই বন্ধুর নাম কি? একজন হচ্ছে মিস ম্যাকলাউড, আরেক হচ্ছে বস্টনের মিসেস বুল। এই শরৎকালেই ভারতে পরিভ্রমণে আসছেন। তাহলে দুজনের সম্পর্কে আমাদের একটু জানতে হবে। মিস ম্যাকলাউডকে, তার পুরো নাম হচ্ছে মিস জোসেফাইড ম্যাকলাউড, এবং তারপরে তিনি স্বামীজি তাকে জো বলে ডাকতেন। আর মিসেস বুলের সম্পূর্ণ নাম হচ্ছে সারা বুল। তিনি নরওয়ের বিখ্যাত বেহালা বাদক মিস্টার অলি বুলের স্ত্রী। যাই হোক, এরা হচ্ছে এই দুজন বন্ধু বলে এদের কথা বলা হয়েছে। এবং তারা কখন আসবেন? শরৎকালে আসবেন ভারতে, মনে রাখতে হবে। মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছো, তার মানে মিস ম্যাকলাউডের সঙ্গে লন্ডনে পরিচয় নিশ্চয়ই হয়েছে মিস নোবেলের। তাই বলছে মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছো, সেই পারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি। তাহলে পারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি কে? সে হচ্ছে মিস ম্যাকলাউড। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কার কথা বলা হচ্ছে। আচ্ছা, পারি ফ্যাশন বলতে আমরা কি বলি? পারি বলতে কি, পারি হচ্ছে ফ্রান্সের একটা রাজধানী, যেটা হচ্ছে প্যারিস। ঠিক আছে, এই প্যারিসের যে একটা শৌখিন রীতি, সেখানকার পোশাক যেরকম ছিল, খুব নাম করা ছিল নাকি তখন সেখানে, সেটা। তাহলে পারি হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস, মনে রাখতে হবে। পারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি, ঠিক আছে, কে? প্রশ্ন আসবে। মিসেস বুলের বয়স প্রায় 50। তাহলে মিসেস বুলের বয়স কত? 50। এবং তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তাহলে আমেরিকার স্বামীজির বিশেষ উপকারী বন্ধু কে ছিলেন? মিসেস বুল, যার বয়স 50। তারা ইউরোপ হয়ে দেশে আসছেন। সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে। কোথা থেকে আসছেন? ইউরোপ থেকে এদেশে আসছেন। কারা আসছেন? দুজন। কারা কারা দুজন আসছেন? একটা হচ্ছে মিসেস ম্যাকলাউড, আরেকটা হচ্ছে মিসেস বুল। যেহেতু ইউরোপ থেকে আসছেন, তার জন্যই তাকে পরামর্শ দিচ্ছেন মিস নোবেলকে যে তুমি তাদের সঙ্গে আসতে পারো, তাহলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে। মিস্টার স্টাডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে খুশি হয়েছি, কিন্তু চিঠি বড় শুষ্ক এবং প্রাণহীন। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়। তাহলে মিস স্টাডির কথা কি বলছে? মিস স্টাডির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন তিনি, যেই চিঠিটা নিয়েই জানতে পেরেছেন যে মিস নোবেল আসছে। চিঠিটা বড় কিরকম? শুষ্ক এবং প্রাণহীন। প্রত্যেকটা শব্দ কিন্তু আমাদের খেয়াল করতে হবে। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন। কার কথা বলা হয়েছে? মিস্টার স্টাডির কথা বলা হয়েছে। আচ্ছা, অত্যন্ত ভালোবাসা জানবে ইতি সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ। এই জায়গাটাও মনে রাখতে হবে। 4টে অপশন দিয়ে যদি এখানে অন্য কিছু দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা ভুল করব। সুতরাং এখানে কি লেখা ছিল? সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ সম্পাদিত। তাহলে আমরা এটা জানলাম যে বিবেকানন্দের যে চিঠি, ঠিক আছে, যেটা ইংরেজি ভাষায় লেটার্স অফ স্বামী বিবেকানন্দা থেকে এই আলোচ্য চিঠিটাকে নেওয়া হয়েছে, এই পাঠ্যাংশটা। এবং 228টা চিঠির মধ্যে এটা হচ্ছে 164 নম্বর চিঠি। সোর্সটা আমাদের জানতে হবে যে কোনো গল্প বা কিছু, এবং এখানে কি কি বলা হয়েছে, এবং তার পাশাপাশি মিস নোবেলকে, স্টার্ডিকে, মিস মুলারকে, মিসেস সেভিয়ারকে, সোভিয়েত দম্পতি কারা, এবং মিসেস বুল কি, তার পুরো পরিচয় কি বা পুরো নাম কি, এই জায়গাগুলোও কিন্তু দেখতে হবে। তাহলে এখান থেকে বেশ কিছু প্রশ্ন হতে পারে, ছোট্ট ছোট্ট অনেক প্রশ্ন।
প্রশ্ন কি কি আসতে পারে এবং কোন কোন জায়গা থেকে আসতে পারে এটা আমি বললাম। আর বড় প্রশ্নের মধ্যে এই জায়গাটা হতে পারে যে মিস নোবেলের ভারতবর্ষে আসার উদ্দেশ্য কি ছিল। বড় বলতে 2-3 নম্বরের ধরনের তো লেখাই যাবে। তারপরে হচ্ছে স্বামী বিবেকানন্দ মিস মুলার সম্পর্কে কি বলেছেন, কাকে বলেছেন, মিস নোবেলকে কি বলেছেন, বা স্বামী বিবেকানন্দ ভারতবাসী সম্পর্কে বা ভারতের অবস্থা সম্পর্কে মিস নোবেলকে কি বলতে চেয়েছেন, অর্থাৎ তখনের সামাজিক অবস্থাটা কি ছিল ভারতের, এটা আসতে পারে। এবং তিনি কেন এরকম মনে করেন স্বামীজি যে মিস নোবেল যদি ভারতে আসে তাহলে একটা ভালো কিছু হবে এবং এরকম সিংহীরই প্রয়োজন। এইরকম ধরনের অনেক প্রশ্ন কিছু আসতে পারে, বা ছোট্ট করে একটু আসতে পারে যে মিস নোবেলকে তিনি কোন কোন দিকগুলোতে সচেতন করেছেন। এখানে কিন্তু অনেকগুলো দিক আমরা দেখতে পেলাম। ভারতবর্ষের অবস্থা সম্পর্কে বললেন, এবং তিনি যার সাথে থাকবেন অর্থাৎ মিস মুলার, তার অবস্থা সম্পর্কে বললেন তিনি কি চাইছেন। তার সাথে সাথে এটাও জানালেন যে সোভিয়েত যারা রয়েছে তাদের কার্যপ্রণালী নেই, সুতরাং তাদের থেকে সে সাহায্য পেতে পারে। আবার এটাও জানালেন মিস ম্যাকলাউড এবং মিসেস বুল তারা ইউরোপ হয়ে আসছেন এবং তাদের সাথে আসলে পথ কষ্ট হবে না। এইরকম নানান বিষয় নিয়ে কিন্তু স্বামীজি বলেছেন হচ্ছে মিস নোবেলকে। তাহলে এই হলো খুঁটিয়ে আলোচনা। তাহলে আমরা চিঠি গল্পটা পড়লাম এবং এই গল্পের মধ্য দিয়ে আমরা এটা বুঝতে পারলাম যে স্বামীজি মিস নোবেলকে যে চিঠি লিখেছিলেন, মিস নোবেল যে ভারতবর্ষে আসতে চাইছেন এবং ভারতবর্ষের অবস্থা সম্পর্কে স্বামীজি কি কি বলছেন, তার আশেপাশে আমরা এটাও জানতে পারলাম যে মিস নোবেলকে তিনি কি কি কথা বলছেন, যে তিনি ভারতবর্ষে আসবেন, কি কি বিষয়ে সচেতন থাকবেন, শুধু ভারতবাসী সম্পর্কেই নয় আরও অন্যান্য ব্যক্তিদের সম্পর্কেও তিনি কি কি বলছেন, এটা নিয়ে কিন্তু একটা বড় কোশ্চেন আসতে পারে। আর হচ্ছে চিঠি থেকে ছোট প্রচুর প্রশ্ন রয়েছে। চিঠিটা কে লিখেছেন বা কোথা থেকে লিখেছেন সেটা হচ্ছে আলমোড়া 29 জুলাই 1897, বইয়ের একদম শুরুতেই রয়েছে। এবং আমি আগেই বললাম প্রত্যেকের পরিচয় আমাদেরকে জানতে হবে, যে মিস নোবেলকে, তারপরে হচ্ছে স্টাডিকে, এদের পুরোটা তো আমাদেরকে জানতেই হবে। এছাড়া যেমন এখানে বলা হয়েছে কেল্টিক বলতে কি বোঝাচ্ছে, বেদান্ত ধর্ম বলতে কি বোঝানো হয়েছে, ঠিক আছে। নিজের ভাবে মিস মুলার কেমন, সে হচ্ছে চমৎকার মহিলা। আচ্ছা, ভারতবর্ষ জলবায়ু কেমন, হচ্ছে গ্রীষ্মপ্রধান। এখানে নানান ধরনের কিন্তু প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন রয়েছে। আমি একদিন অবশ্যই এর যত ছোট ছোট প্রশ্ন হতে পারে বা এসএকিউ এমসিকিউ নিয়ে অবশ্যই আমি আরেকটা ক্লাস করাবো। কিন্তু আমি তার আগে বলবো যে অবশ্যই আমি যে গল্পটা পড়ালাম সেই গল্পটা কিন্তু আগে তোমরা শুনে নিও, তোমরা পড়ো, এবং আমি এই গল্পটা থেকে তোমরা আদৌ বুঝতে পারলে কিনা আমি এখান থেকে একটা প্রশ্ন করছি, তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। প্রথম প্রশ্ন আমি যেটা করব এখান থেকে, যে একটা হচ্ছে আমি ওই কঠিন কোশ্চেনে যাচ্ছি না, এখানে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। সিংহী বলতে কাকে বোঝানো হয়েছে? একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, বিবেকানন্দ এখানে সিংহী বলতে কার কথা বলতে চেয়েছেন, এটা একটা প্রশ্ন। আর আরেকটা হচ্ছে আমি আলোচনা করতে করতে বলে দিলাম যে এই যে চিঠি, যে পত্র সাহিত্যের আন্ডারে হচ্ছে চিঠি বা গল্প হিসেবে আমরা যদি এখানে ভাবি, তাহলে এটা স্বামীজির কত সংখ্যক চিঠি আমাদের পাঠ্য। আমি দুটো প্রশ্ন করলাম, একটা হচ্ছে সিংহী বলতে স্বামীজি কাকে বুঝিয়েছেন, আমাকে কমেন্টে তোমরা জানাও, তাহলে আমি বুঝবো তোমরা গল্পটা বুঝতে পেরেছো। আরেকটা হচ্ছে কত নম্বর চিঠি আমরা পড়ছি, ঠিক আছে। তাহলে এই দুটো প্রশ্ন আমি করলাম, আমি অবশ্যই চাইবো তোমরা আমাকে উত্তর দাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা গল্পটা বুঝলে কিনা। পরবর্তী কোনো একটা সময়
ক্লাসে আমি এর কি কি ছোট ছোট কোশ্চেন, সমস্ত কিছু ইম্পর্টেন্ট এবং কি কি প্রিভিয়াস ইয়ারে এসেছে বা আসার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে অবশ্যই আমি বলবো। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ সকলকে।